সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ে আজকে দ্বিতীয় টিউটোরিয়াল সিরিজে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা গতদিন পার্ট 1, 2, 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে পার্টগুলো আছে প্রথম অধ্যায়ের সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমাদের ক্লাসে আমরা যুক্ত হয়ে যাই। তো একটা কথা বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী সময় আমরা ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সপ্তম শ্রেণীর যে আইসিটি বই সেটা ওপেন করা আছে এবং এখানে আমাদের পার্ট 4 দেখতে পাচ্ছি। আমরা পার্ট 4 লেখা আছে, দেখো, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। মানে আমরা যে প্রতিদিনের যে দৈনন্দিন যে কাজগুলো করি সেই কাজে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে সাহায্য করতে পারে। তো ফার্স্টে একটা ছবি দেয়া আছে, দেখো। এখানে ছবিটা দেখে বুঝতে পারতেছি, এখানে লেখাও আছে, দেখো নিচে একটি বিশাল কল সেন্টার। কল সেন্টার মানে একটা অফিস। আমরা যদি এটাকে কল্পনা মানে এটা হচ্ছে বাস্তবিক অর্থে একটা অফিস, কল সেন্টার, যেখানে হচ্ছে আমাদের ফোন আলাপ নিয়ে কার্যকারিতাগুলো পরিচালনা করা হয়। আমরা একজন আরেকজনের সাথে যে কথা বলতেছি, তারপরে আমরা যে কাস্টমার কেয়ারে ফোন দেই, এই বিষয়গুলো যেখানে থেকে কন্ট্রোল করা হয় সেটাই মূলত হচ্ছে কল সেন্টার। প্রত্যেকটা অপারেটিং সিস্টেম, সরি, যে নেটওয়ার্ক গুলো আছে, যেমন আমরা যে সিম গুলো ইউজ করি, জিপি, রবি, বাংলা লিংক, এদের নিজস্ব সকল এরই কল সেন্টার থাকে, যেখান থেকে আমাদের এই যে আমরা কথাবার্তা বলি একজন আরেকজনের সঙ্গে, এগুলা নিয়ন্ত্রণ করা হয়। তো এটাই মূলত কল সেন্টারের কাজ। কিন্তু এখানে একটা কথা দেখো, তাহলে এই কল সেন্টারের সঙ্গে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি, কল সেন্টার, যেহেতু এখানে ইন্টারনেটের কথা আছে, আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করছি, এগুলো তো ইন্টারনেটের থ্রুতেই। আগের দিনে আমরা যোগাযোগ করতাম কিভাবে? আগের দিনে আমরা যোগাযোগ করতাম কি চিঠির মাধ্যমে। একজন মানুষ গিয়ে দিয়ে আসতে অনেক সময় লাগতো। আর এখন কি হয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে কিন্তু আমরা খুব সহজেই একজন আরেকজনের সঙ্গে খুব কম সময়ের মধ্যে কথা বলতে পারছি, মানে যোগাযোগ করতে পারছি। এটা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। আচ্ছা, কর্মক্ষেত্রে তাহলে যারা এখানে কাজ করতেছে তাদেরও তো একটা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এখন একটা বিষয় দেখো, যদি আমরা এমনটা কল্পনা করি যে আমরা অফিসে যাব না, আমরা অফিসে না গিয়ে যদি অফিসের কাজকর্মগুলো করা যেত, ঠিক যেমনটা এখন তোমরা ক্লাস করতেছো। করোনাকালীন সময় আমরা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের প্রত্যেকটা ক্লাসরুম হয়ে গেছে ভার্চুয়াল ক্লাসরুম। এই ভার্চুয়াল কথাটা সামনে চলে আসলো, তাহলে আমাদের আলোচনা করা উচিত ভার্চুয়াল জিনিসটা কি। তো আমরা যদি এমনটা কল্পনা করি যে আমরা এখন যেমনটা করতেছি, যে তোমরাও কিন্তু আমাদের কাছে ক্লাস করতে আসতেছো না, বা আমিও তোমাদের কাছে যাচ্ছি না, বা আমরা কেউ স্কুলেও আসতেছি না, কিন্তু ক্লাসটা কিন্তু আমাদের হচ্ছে কার মাধ্যমে হচ্ছে? অনলাইনের মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে। এই যে আমরা সশরীরে উপস্থিত না হয়ে যে ক্লাসটা করতেছি, এটাকে আমরা কিন্তু বলতে পারি একটা ভার্চুয়াল ক্লাসরুম। তাহলে আসো, আমরা এখন যদি বলি ভার্চুয়াল অফিস, তাহলে কি হবে? আমরা অফিসের যে কাজ কর্মগুলো করব সেগুলো আমরা সশরীরে অফিসে যাব না, না গিয়ে বাসায় থেকে আমাদের কাছে যে ইলেকট্রনিক্স ডিভাইস গুলো আছে, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এগুলোর মাধ্যমে যদি আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি, তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা ভার্চুয়াল অফিস। আর দেখো এখানে একটা কথা লেখা আছে, আমি দেখো 1983 সালে প্রথম এটা নিয়ে আলোচনা করা হয়, আর 1994 সালে প্রথম এ ধরনের একটা অফিস চালু করা হয়। এবং এখানকার অফিসগুলোর বৈশিষ্ট্যটা কি দেখো, আমাদের কিন্তু বিশাল বিশাল বিল্ডিং এর দরকার হচ্ছে না, অট্টালিকার দরকার হচ্ছে না। তারপর আমাদের এখানে কাগজ কলমে লেখালেখির যে বিষয়গুলো থাকে সেগুলো থাকছে না, কারণ আমরা এখানকার সব তথ্যগুলো আমরা কোথায় রাখবো? আমাদের কম্পিউটারে রাখবো, এবং যে কোনো সময় এগুলো নিয়ে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই কাগজগুলো কিন্তু আমরা দেখতে পারবো। মানে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ইন্টারনেটের থ্রুতে, অনলাইনের থ্রুতে আমরা দেখতে পারি। আর এই রকম অফিসগুলোকে মূলত বলা হয় ভার্চুয়াল অফিস, যেখানে কিন্তু কোনো কাগজ কলম থাকে না, সবাই কাজ করে কম্পিউটার, ল্যাপটপ, এগুলার মাধ্যমে। ওকে, এরপরে দেখো এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। কি লেখা আছে দেখো, অনেক তরুণ তরুণী আজকাল অফিসে গিয়ে 10টা 5টা কাজ না করে তার নিজের ঘরে বসে স্বাধীনভাবে যখন ইচ্ছে কাজ করতে পারছে। হ্যাঁ, আমরা কিন্তু এর আগে আমরা কি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এর নাম তো শুনছি, যে এগুলা কিভাবে করা হয়? ঘরে বসে আমাদের কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে আমাদের যখন ইচ্ছা তখন কিন্তু আমরা এই কাজগুলা, অন্যের কাজগুলো আমরা বাসায় বসে থেকে করে দিতে পারি। তো এগুলাকেই মূলত বলা হচ্ছে আউটসোর্সিং। তো আউটসোর্সিং করে কিন্তু এখন অনেকেই অনেক টাকা পয়সা ইনকাম, আর্নিং করতেছে। আমাদের যে টেক লার্নিং জোন ইউটিউব যে পেজটা আছে, গ্রুপটা আছে, সেখানে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করছি, তোমরা সেখানে গেলে দেখতে পারবা যে একজন, মেবি আমি যদি ভুল না করে থাকি, 12 বছরের একটা বাচ্চার আর্নিং হচ্ছে বাংলাদেশেরই মান্থলি প্রায় লক্ষাধিক টাকা। সে কিন্তু এই আউটসোর্সিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করে সে এখন এই টাকাগুলো ইনকাম করতেছে। এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে বেসিক যে কোর্সগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো
এখানে একটা কথা লেখা আছে, দেখো, দলগত কাজ। তোমার স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি কি করতে হবে সেটা লিখো। তো লিখে ফেলো যে তোমাদের স্কুলে, আমাদের স্কুলে যদি একটা ভার্চুয়াল ক্লাসরুম করতে চাই তাহলে ওখানে কি কি লাগবে। তো আমরা বেসিক জিনিসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কম্পিউটার লাগবে না, আমি বলবো না। তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাবা যে তোমাদের বিদ্যালয়ে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে কি কি লাগবে। তো আমরা কিন্তু এই পাঠে নতুন করে শিখলাম কি, দেখো, ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস কি। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। এরপরে দেখো, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ওকে, আমরা পার্ট 4-এ আলোচনা করছি কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। পার্ট 5-এও ঠিক একইভাবে আমরা আলোচনা করতেছি কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওকে, এখানে একটা ছবি দেয়া আছে, ছবিটা দেখি আমরা। ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজ করা হয়। হ্যাঁ, যেখানে ধরো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আগুনে কিছু একটা ঝলসানো হচ্ছে। তো দেখো, আমাদের নর্মালি আমরা পানি ফুটে হচ্ছে 100°C টেম্পারেচারে। এছাড়াও লোহা বা অন্যান্য ধাতু পদার্থগুলো আছে সেগুলা কিন্তু গলিয়ে বা সেগুলাকে তাপ দিয়ে অন্য আরেকটা আকৃতিতে আনতে কিন্তু হিউজ পরিমাণ তাপের প্রয়োজন হয়। তো সেখানে যদি মানুষ যে হাতে কাজ করে তাহলে কিন্তু সেই কাজগুলো করা সম্ভব না, বা যে কাজগুলো নিখুঁত ভাবে করতে হয় সেই কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি না। বা যেখানে ধরো অক্সিজেন নেই বা বিপজ্জনক যে কাজগুলো আছে, যেমন হচ্ছে বিস্ফোরক দ্রব্য যেগুলো আছে বা কেমিক্যাল যেগুলো আছে, তো সেই কাজগুলো যদি আমরা করতে যাই তাহলে তো আমাদের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, বিপজ্জনক কাজের ক্ষেত্রে আমরা রোবট ব্যবহার করতে পারি। রোবট, অনেকের একটা ভুল ধারণা আছে কিন্তু যে রোবটটা কি। রোবটটা কিন্তু সেই যন্ত্রটা যেটাকে একটা নির্দিষ্ট কাজের জন্য একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়ে তৈরি করা হয়, সেটাই রোবট। একটা যন্ত্রকে যদি তুমি একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করো, ইনস্ট্রাকশন দিয়ে যে সে ওই কাজটা করবে, তাহলে সেটাই হবে একটা রোবট। আমরা যে খেলনা গাড়িগুলো দেখি যে রিমোট কন্ট্রোল চালিত, এটাও কিন্তু এক ধরনের একটা রোবট। খেলনা গাড়ি রিমোট দিয়ে চালাই, ভালো কথা। দেখো এখানে লেখা আছে ড্রাইভার ছাড়াই এই গাড়ি চালানো যায়। হ্যাঁ, ড্রাইভার ছাড়া এখন কিন্তু যে গাড়িগুলো আছে, এখন কিন্তু অনেক কোম্পানি আছে, গুগল চেষ্টা করতেছে, অনেক বিশ্বের অনেক দেশে কিন্তু এখন মানে চালকবিহীন গাড়ি চলে আসছে, যেখানে ড্রাইভার কন্ট্রোল করবেন। আমরা জিপিএস পড়ছি, জিপিএস এর মাধ্যমে তারা কিন্তু, এবং আরো অনেক ধরনের বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করো, এই বিষয় নিয়ে পড়াশোনা করো, তোমরা জানতে পারবা যে অনেক ধরনের সেন্সর আছে যেগুলোর মাধ্যমে এই গাড়িগুলো চারদিকের বিষয়গুলো দেখে। তারপর উপরে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার মাধ্যমে সে দেখে, ইমেজ প্রসেসিং এর মাধ্যমে সে জানতে পারে যে আসলে পাশে মানুষ আছে না কি আছে, আমাকে কিভাবে সাইড দিতে হবে, এই বিষয়গুলা মাধ্যমে এই ড্রাইভার বিহীন গাড়িগুলো চালানো হয়। এখানে একটা দেখো, বিমানের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। তো এখানে লেখা আছে কোন পাইলট ছাড়াই এই প্লেনটি আকাশে ওড়ে। পাইলট ছাড়া যে প্লেনগুলো আকাশে ওড়ে, চালকবিহীন বিমান। আমাদের প্রশ্ন আসে চালকবিহীন বিমান কোনটি, সেটা হচ্ছে ড্রোন, যেটাকে বলি আমরা। রিমোটের মাধ্যমে আমরা কিন্তু দেখছি, ইউটিউবে হিউজ পরিমাণে ভিডিও আছে, রিসোর্স আছে, তোমরা সার্চ করলে দেখতে পারবা যে চালকবিহীন বিমান। চালকবিহীন বিমানটাই হচ্ছে মূলত ড্রোন, যেটাকে চালক ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং এটার মাধ্যমে এখন যে কাজটা করা হচ্ছে, বিভিন্ন দেশে চেষ্টা করা হচ্ছে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য, এবং এটা সম্ভব হয়েছে। খাবার ডেলিভারিতে ধরো একজনের ব্লাড লাগবে কিন্তু রাস্তায় অনেক জ্যাম, তখন কি করবো আমরা, ছোট ছোট এই ড্রোন গুলা, ছোট ছোট বিমান গুলাকে দিয়ে আমরা এই জরুরি কাজগুলা কিন্তু করতে পারি। তো এই জিনিসটা যে চালকবিহীন বিমানটাই মূলত ড্রোন। ওকে, দলগত কাজ রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা করো। তো তোমরা করে ফেলো। আচ্ছা, আমরা রোবট পড়লাম, পাইলটবিহীন ড্রোন মানে বিমান, যেটা পাইলটবিহীন বিমানটাকে মূলত ড্রোন বলা হয়। ই ক্লাসরুম মানে ইলেকট্রনিক্স ক্লাসরুম, অনলাইনে যে ক্লাসটা আমরা এর আগেই যেটা বলছি যে আমরা ভার্চুয়াল ক্লাসরুমটাকেও আমরা বলতে পারি এটার অন্তর্ভুক্ত, যে আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলা পরিচালনা করব। যেমন এখন যেটা দেখতেছো তোমরা, এটাও কিন্তু একটা ই ক্লাসরুমেরই অন্তর্ভুক্ত। ওকে, তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখানে লেখা আছে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানে আমাদের দৈনন্দিন সামাজিক জীবনে এটা কিভাবে হেল্প করে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে সাহায্য করে সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি। ওকে, আমরা কিন্তু দেখো ফেসবুক আমরা ইউজ করি, আমরা অনেকে ফেসবুক ইউজ করি, অনেকে টুইটার ইউজ করি, অনেকে ইনস্টাগ্রাম ইউজ করি। তো এটার মাধ্যমে কি হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের তথ্য জানতে পারতেছি, নতুন নতুন বন্ধু তৈরি করতে পারতেছি, বিশ্বের খবরাখবরগুলো জানতে পারছি। তো এটা কিন্তু আমাদের সামাজিক উন্নয়নে বাড়িয়ে দিচ্ছে না, যে সামাজিক সম্পর্কটা উন্নয়ন করতেছে নাকি, যে আমরা একজন নতুন করে একটা ফ্রেন্ড পাচ্ছি, তার সম্পর্কে জানতে পারতেছি, নতুন অনেক কিছু শিখতে পারতেছি। তো এই যে যে সাইটগুলোর মাধ্যমে আমরা শিখতেছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই জিনিসগুলাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। তো এটার মাধ্যমে আমাদের কিন্তু সামাজিক সম্পর্কটা উন্নয়ন হচ্ছে, আমরা নতুন নতুন বন্ধু তৈরি করতে পারতেছি, নতুন নতুন খবরাখবর জানতে পারছি, আমরা আমাদের নলেজ গুলা এগুলার মাধ্যমে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারতেছি। ওকে, তো আমরা বুঝতে পারলাম কিন্তু যে
সামাজিক সম্পর্ক উন্নয়নে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে সাহায্য করে। ওকে, এখানে একটা কথা লেখা আছে, দেখো, ই কার্ড অনেক চমকপ্রদ হতে পারে, কাগজ কালি ব্যবহার করা না হয় না বলে অনেক পরিবেশ বান্ধব। ওকে, দ্যাটস গুড। তার আগে আমাদের জানা দরকার ই কার্ডটা কি। আমরা যে বিভিন্ন সময় বিয়ের জন্য যে কার্ডগুলো তৈরি করি, বিয়ের দাওয়াত দেওয়ার জন্য, তারপরে আমাদের হালখাতার জন্য, এই জিনিসগুলো যদি আমরা ইলেকট্রনিক্স ওয়েতে, মানে আমরা কম্পিউটার বা ল্যাপটপে তৈরি করে আমরা অনলাইনের থ্রুতে একজন আরেকজনকে পাঠাবো শুভেচ্ছা কার্ড। আমরা কিন্তু ঈদের সময় দেখছি ঈদ কার্ড যেগুলো আছে, এখন কিন্তু আমরা ফেসবুকে একজন আরেকজনকে শুভেচ্ছা দিই, ঈদ মাবরক লেখা অনেক সুন্দর সুন্দর মেসেজ থাকে, এগুলাই মূলত ই কার্ড। এবং একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না, যেটা কিন্তু বিয়ের কার্ড ছাপাইতে গেলে টাকা পয়সার প্রয়োজন হতো, এখানে টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না। আমার ইচ্ছা মতো আমি এডিটিং করতে পারছি, নিজের চাহিদা মতো একাধিক ডিজাইনের এই কার্ডগুলো তৈরি করতে পারছি। এটা কিন্তু মানে পরিবেশ বান্ধব, কারণ আমার ওখানে কাগজ কলমের প্রয়োজন হতো, যেটা পরিবেশে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হইতো, পরিবেশ দূষণ হইতো, কিন্তু এটা তো তা করতেছে না, তাই না? তো এটা কিন্তু সুবিধাজনক ই কার্ড। আচ্ছা, অনুষ্ঠানের আমন্ত্রণ, আসলে মূলত ই কার্ড দিয়ে কিন্তু আমরা একজন আরেকজনকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানাইতে পারি। খুদে বার্তা, এসএমএস, যে শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস এর মাধ্যমে, কিন্তু মুঠোফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমরা একজন আরেকজনকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দাওয়াত দিতে পারি। বিশেষ দিবস সময়ের শুভেচ্ছা বার্তা, যেমন এই যে বললাম, আমরা ঈদের সময় কিন্তু আমরা ঈদ কার্ড তৈরি করে আমরা একজন আরেকজনকে শুভেচ্ছা জানাইতে পারি। তারপর এখানে লেখা আছে, দেখো, জন্মদিন, ঈদ বা পূজার সময় শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। হ্যাঁ, গুড। ওকে, এরপরে লেখা আছে, দেখো, ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের মোবাইলে, অনেকের মোবাইলের স্টোরেজ 32 জিবি, 64 জিবি, দেখা যাচ্ছে ছবি তুলতে তুলতে বা ভিডিও করতে করতে আমাদের স্টোরেজ গুলা কি হয়ে যায়, ফুল হয়ে যায়, তখন আর আমরা ছবি রাখতে পারি না। আবার দেখা যাচ্ছে মেমোরিটা অনেক সময় নষ্ট হয়ে যায়, মেমোরিটি হারিয়ে যায়, মোবাইল নষ্ট হয়ে গেল, তখন আমরা কিন্তু ছবিগুলো হারিয়ে ফেলি। কিন্তু এখন আর এটা হারানোর কোনো পসিবিলিটি নাই। আমরা কিন্তু ইচ্ছা করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রত্যেকটা মোবাইলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গুগলের ফটো অপশন আছে। সেই ফটোতে কিন্তু আমরা জিমেল লগ ইন করলেই সেখানে কিন্তু আমাদের ছবি, ভিডিওগুলা স্টোর হয়ে থেকে যায়, এবং আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিভাইস থেকে সেটা লগ ইন করে আমরা কিন্তু সেটা দেখতে পাই এবং সেটা সংরক্ষণ করে রাখতে পারি। ইউটিউবে একটি ভিডিও, ওকে, সিসিমপুরের একটা চরিত্র দেখানো যাচ্ছে এখানে। ইউটিউব সম্পর্কে আমরা জানি। দেখো, ইউটিউবটা হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। যেমন এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এটাও তো ইউটিউবে দেখতেছো, তো আমরা কিন্তু এখানে ভিডিও ক্লাসরুম শেয়ার করতেছি। এটাকে বলা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে যার মাধ্যমে আমরা ভিডিও শেয়ার করতে পারি, একজন আরেকজনের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। ওকে, তো ইউটিউব নিয়ে একটি ভিডিও আমরা দেখলাম, আমরা সার্চ করবো, সার্চ করে তোমরা ইউটিউবে দেখবা। এখন তো দেখতেছো, ইউটিউবে ক্লাসটা দেখতেছো। তো দলগত কাজ দেওয়া আছে একটা, দেখো, দলগত কাজ, তোমার ক্লাসের কোনো একটি অনুষ্ঠানের জন্য এসএমএস ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও। গুড, তোমরা এসএমএস করতে পারো, আমি আশা করতেছি তোমরা এসএমএস করতে পারো। খুদে বার্তা, আমরা দেখলাম যে খুদে বার্তা মানে শর্ট মেসেজ সার্ভিস, আমরা যে মেসেজের মাধ্যমে একজন আরেকজনকে আমন্ত্রণ জানাই। ই কার্ড দেখলাম, যে আমরা অনলাইনে যে কার্ডগুলো ইউজ করি, তোমার হচ্ছে ভিজিটিং কার্ড হইতে পারে, অনলাইনে আমন্ত্রণের কার্ড হইতে পারে, ভিডিও শেয়ারিং সাইট যেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে ভিডিও শেয়ারিং করা হয়। তো এই বিষয়গুলা। তো ওকে, এরপরে আমাদের লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে সামাজিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওকে, একই সামাজিক যোগাযোগ সাইট, এগুলা নিয়ে তো আমি আগেই কথা বললাম। যে এখানে তোমরা একটা ফেসবুকের ছবি দেখতে পাচ্ছ, ফেসবুক, যেখানে লেখা আছে, দেখো, www.facebook.com, linkedin.com, plus.google.com, তারপরে twitter.com, jompa.com, myspace.com, এগুলাতে কি কাজ করা হয়, একজন আরেকজনের সঙ্গে আমরা আমাদের প্রোফাইল গুলা শেয়ার করতে পারি। এই প্রোফাইল জিনিসটা কি? প্রোফাইলটা হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য যেখানে থাকবে, আমার ছবি থাকবে একটা, আমার নাম থাকবে, আমি কি করি, আমার সম্পর্কে বিস্তারিত থাকবে যে জায়গায়, সেটাই আমরা মূলত আমাদের প্রোফাইল বলতে পারি, যেখান থেকে যে কেউ ইচ্ছা করলে আমার সম্পর্কে সবকিছু জানতে পারবে। আর এখানে যে সাইটগুলো দেখতে পাচ্ছ, সবগুলাতে তোমার প্রোফাইল ক্রিয়েট করা যায়, মানে তুমি একটা অ্যাকাউন্ট খুলতে পারো, তোমার সম্পর্কে সেখানে তথ্য রাখতে পারবে, তুমি অন্যের সঙ্গে তোমার তথ্যগুলো শেয়ার করতে পারবে, পোস্ট করতে পারবে। আমি জানি যে তোমরা ম্যাক্সিমাম ফেসবুক ইউজ করো, অনেকের ফেসবুক আইডি আছে, লিঙ্কডইন আইডি আছে, টুইটারও অনেকে ইউজ করো। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে আমাদের প্রোফাইল গুলা শেয়ার করতে পারি, আমরা বিভিন্ন ধরনের প্রমোশন, আমরা এই যে এখন যেমন ভিডিও গুলা শেয়ার করতে পারি। তোমরা কিন্তু যাদের অ্যাকাউন্ট আছে, তোমরা এই ভিডিওটা তোমাদের ফেসবুকে শেয়ার করবা, অন্যান্য যে আইডি গুলো আছে সেখানে শেয়ার করবা, যাতে করে তোমার বন্ধুরা এই ভিডিও গুলা দেখতে পায়। আর এখানে যে সাইট গুলো আছে তোমরা অবশ্যই সেগুলো ভিজিট করে দেখবা। ওকে, এরপরে লেখা আছে টুইটার দিয়ে সংবাদ বিনিময় এখন খুবই প্রচলিত একটি পদ্ধতি। হ্যাঁ, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ হচ্ছে আলাদা,
টুইটার আছে, লিঙ্কডইন আছে, তারপরে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলার সবগুলাতেই কিন্তু আমরা খুব সহজে সংবাদ সহ সবকিছু পোস্ট করতে পারি। পোস্ট করলে আমরা কি করতে পারবো, ওখান থেকে সবাই কিন্তু সবকিছু দেখতে পায়। আমারও ফেসবুক আইডি আছে, নিচে ডেসক্রিপশনে আমি আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলা দিয়ে দেব। এখানে দেখা আছে, দেখো সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের অনেক দেশে গণ আন্দোলন গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, যে আমরা ফেসবুকে একটা পোস্ট করলাম যে এই কাজটা করতে চাই, তখন দেখা যাবে যে তোমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা আছে তারা কিন্তু তোমাকে সাপোর্ট করার জন্য সেই জায়গায় জমায়েত হবে। তো এইভাবেও কিন্তু দেখো, এখানে একটা কথাও লেখা আছে, 2010-11 সালে আরব বিশ্বে, বিশেষ করে তিউনিসিয়া, মিশর, লিবিয়ায় যে সামাজিক বিপ্লব ঘটেছিল তার পেছনে এই সকল সামাজিক যোগাযোগ সাইটগুলো বিশেষ ভূমিকা ছিল। হ্যাঁ, তারা বেশি বেশি ফেসবুকে শেয়ার করতো যে এই কাজটা হচ্ছে, এখানে এটা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমরা কিন্তু এইগুলো দেখি যে আমাদের বাংলাদেশেও কিন্তু এটা হচ্ছে, অনেকেই প্রতিবাদ করতেছে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। তো দলগত কাজ দেওয়া আছে, দেখো ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন কি করা যায় সেটি লেখো। তাহলে তোমরা চিন্তা করো, এবং তোমরা অবশ্যই ফেসবুক সার্চ করে দেখবা। দেখো আমরা নতুন কি শিখলাম, প্রোফাইল, সামাজিক নেটওয়ার্ক, স্ট্যাটাস। স্ট্যাটাস আমরা যে এতক্ষণ যে পোস্টের কথাটা বললাম সেটাই মূলত স্ট্যাটাস হিসেবে গণ্য করা হয়। তুমি একটা স্ট্যাটাস দিচ্ছ মানে তুমি একটা পোস্ট দিচ্ছ, তোমার মনের আবেগটা তুমি সবার সঙ্গে শেয়ার করতেছো। প্রোফাইলটা বললাম, সামাজিক যোগাযোগ সাইট বললাম। তো এই ছিল মূলত আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের যে পার্ট 7 পর্যন্ত ছিল, আমরা পার্ট 7 পর্যন্ত পড়ে ফেললাম। মডেল টেস্ট কুইজ দেওয়া থাকবে নিচে, অবশ্যই তোমরা ওখানে পরীক্ষা দিবা, আমি যাতে করে দেখতে পাই যে তোমরা কিছু শিখতে পারলা নাকি। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট করে মতামত জানাবা। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো দেখা হবে দ্বিতীয় ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার সঙ্গে থাকো, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং অবশ্যই বাবা মার কথা শুনে চলবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।